আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা। একাকী থেকো না অসময়ে। ভয়াবহ ঘূর্ণিঝড় উম্ফুন, তারপর অতিমারি কোভিড। গত কয়েক মাস কেটেছে দুঃস্বপ্নের মতো। এগুলো কি পৃথক দুর্ঘটনা, না এদের মধ্যে কোনো যোগ, কোনো কার্যকারণ সম্পর্ক আছে? উষ্ণায়ন, পরিবেশ সংকট, অতিমারি, এর সঙ্গে কি আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা এগুলো সব জড়িত? আর সব থেকে বড় কথা, আমরা কি একেবারেই অসহায়, না এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেরই কিছু করার আছে? এই প্রশ্নগুলির উত্তর সন্ধানে এই অনুষ্ঠান পরিবেশের সহজ পাঠ। এতে উপস্থিত থাকবেন বিভিন্ন বিশেষজ্ঞ, যারা এই ব্যাপারগুলির গভীরে গিয়ে আমাদের বুঝতে সাহায্য করবেন, আমাদের দিশারি হবেন। আরো থাকবেন এমন মানুষ, আপনার আমার মতো মানুষ, যারা নিজেদের এলাকায়, নিজেদের ক্ষেত্রে এই সমস্যাগুলো নিয়ে কাজ করেছেন। পরিবেশের সহজ পাঠ অনুষ্ঠানের পঞ্চম পর্বের শিরোনাম বন্যপ্রাণ আমাদের প্রাণ। জঙ্গল বাঁচলে আমরা বাঁচব। এখানে যেটা অনুক্ত থাকলো সেটা হলো, জঙ্গল না বাঁচলে মানব জাতি, পৃথিবী কিছুই বাঁচবে না। এই পর্বে আমরা কথা বলবো বন এবং বন্যপ্রাণী সংরক্ষক হীরক নন্দীর সঙ্গে। হীরক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হিসেবে খ্যাত এবং পুরস্কৃত। দীর্ঘদিন তিনি বিভিন্ন বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থা যেমন WWF এর পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। এখন তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের কমিশন অন ইকোসিস্টেম ম্যানেজমেন্টের সদস্য। আচ্ছা হীরক, তুমি তো এই বন্য প্রাণী সংরক্ষণ, বন সংরক্ষণ এই কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। গত কয়েক মাসে এটা তো স্পষ্ট হয়ে গেছে যে আমরা এখন যে অতিমারি যেটা চলছে, শুধু এখন নয়, আগেও যে সমস্ত মহামারী হয়েছে, মানে সোয়াইন ফ্লু, সার্স, ইবোলা, এটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে যে এই অতিমারিগুলোর সঙ্গে প্রাকৃতিক যে সংকট, তার একটা অবিচ্ছেদ্য যোগ আছে। তুমি বন্যপ্রাণী সংরক্ষণের দৃষ্টিকোণ থেকে এইটা সম্বন্ধে কিছু বলো, যেটা এখন একটা যাকে বলা যায় হট টপিক। জীবজন্তু থেকে মানুষের সংক্রমিত হওয়ার ঘটনা খুব নতুন কিছু নয়। মানে কিছু ব্যাধি যেরকম আছে যেগুলো জীবজন্তু থেকে মানুষের দেহে আসে, হয়তো মানুষ আবার নতুন করে কোনো মানুষকে সংক্রমিত করেন না, তারাই হয়তো সংক্রমিত হন, আক্রান্ত হন, কোনো ক্ষেত্রে মারা যান বা কোনো ক্ষেত্রে সামলে ওঠেন। আবার কিছু ব্যাধি আছে যেখানে জীবজন্তু থেকে সরাসরি মানুষ সংক্রমিত হলো এবং সেটাকে আরো সংক্রমিত করতে থাকলেন আর কি আরো মানুষকে, যেটা কোভিড-19 ভীষণভাবে হয়েছে। এই যে ব্যাধি জীবদেহ থেকে মানুষের দেহে আসা, এটা তো নতুন কিছু না। মানুষ জীবদেহের সংস্পর্শে সবসময়ই আসছেন। এখন যেটা হচ্ছে, আমার মনে হয় এটা কতটা আকস্মিক ঘটনা। যদি আমরা প্রথম দিকে যেগুলো শুনছিলাম যে
ল্যাবরেটরিতে এটা তৈরি করা হয়েছে বিশেষভাবে, এগুলো যদি সত্যি না হয়, এগুলো তো আমাদের পক্ষে নির্ধারণ করা খুব মুশকিল হুম, কোনটা হুম, সত্যি কোনটা মিথ্যে। যদি সেরকম কিছু না হয়ে থাকে যে ল্যাবরেটরিতে মিউটেটেড কোনো স্ট্রেন সেটা বাইরে বেরিয়ে সেই কাণ্ডটা ঘটিয়েছে, সেরকম যদি না হয়ে থাকে, তাহলে এটা খুব সম্ভবত একটা আকস্মিক ঘটনা। কিন্তু এমনি এমনি যে আলোচনাগুলো আমরা শুনি, তাতে একটা জিনিস শোনা যায় যে বন ভূমি তথাকথিত উন্নয়নের কারণে যত সংকুচিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ততই বন্য প্রাণীকে সেখান থেকে তাদের যেটা বাসভূমি সেখান থেকে বেরিয়ে আসতে হচ্ছে। কাজেই তারা ঠিক। মানুষের সংস্পর্শে আসছে। এই হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে, হয়তো বিশেষ করে কোনো কোনো দেশে, বন্যপ্রাণীর যে ব্যবসা, হুম, তুমি বললে বেআইনি ব্যবসার কথা, কিন্তু আইনি ব্যবসা, মিট ফ্যাক্টরিজ, চিকেন ফ্যাক্টরিজ, এই এই ব্যাপারটা, এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অফ মিট হুম। যত যত বাড়ছে, তত এই ধরনের ভাইরাস জন্তু জানোয়ার থেকে মানুষে যাওয়ার, মানে যেটাকে জুনোটিক বলা হয়, তার ঠিক। সম্ভাবনাটাও বাড়ছে, হ্যাঁ, তাই না? সম্ভবত বাড়ছে। মানে এখন মনে করছেন বিজ্ঞানীরা যে সেটা বাড়ছে। তার কারণ এই যত বন-জঙ্গল সংকুচিত হচ্ছে, তত হুম, আমাদের কাছাকাছি যেহেতু জীবজন্তুরা চলে আসছে, ব্যাকটেরিয়া গুলো আমাদের কাছাকাছি আসছে বা ভাইরাস গুলো আমাদের কাছাকাছি আসবার সুযোগ পাচ্ছে। তাদের হ্যাঁ, মধ্যে মানুষের দেহে সংক্রমিত হওয়ার যে প্রয়োজনীয় মিউটেশনটা, সেটা হওয়ার হুম, সুযোগটা অনেক বেড়ে যাচ্ছে। আবার হুম, এমনও হতে পারে যে ধরুন কোনো বিশেষ প্রাণী প্রজাতির আমরা এখনো অব্দি সংস্পর্শে ভালোভাবে আসিনি। তাদের হ্যাঁ, দেহে হয়তো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে, যেটা হুম, তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেটা নতুন করে মানুষের মধ্যে চলে এলো। তার কারণ মানুষ তার সংস্পর্শে এসে গেল। হুম, হুম, হ্যাঁ? এই ধরনের বহু কিন্তু অদ্ভুত, অদ্ভুত প্রজাতি আছে যেটা কোনো বিশেষ প্রজাতি মানে ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে বা হুম, প্যারাসাইট আছে, যেগুলো হুম, বিশেষ প্রজাতিকেই আঁকড়ে ধরে থাকে। তাদের সংস্পর্শে আপনি যতক্ষণ না আসছেন, সেগুলো হুম, আপনার দেহে আসবে না। যেমন আমি হুম, একটা অদ্ভুত ঘটনা বলি, আমি একটু প্রসঙ্গান্তরে গিয়ে বলছি। হুম, যেমন আমাদের দেশে খুব বিপন্ন একটা প্রাণী হচ্ছে পিগমি হগ। পিগমি বেশ। হগ আসামের দিকে পাওয়া যেত। আসাম, ভুটানের একটা অংশে পাওয়া যেত। এখনো সেটাই বোধহয় আমাদের দেশের বিপন্নতম ম্যামল, মানে স্তন্যপায়ী প্রাণী। মানে ভারতবর্ষে। পিগমি হগকে বাংলায় বলতে হয় খুব ছোট শুয়োর। তো এখন এই পিগমি হগ যখন এক্সটিংশন হয়েছিল, তখন একটা আশঙ্কা করা হয়েছিল যে পিগমি হগের সঙ্গে, সঙ্গে আরেকটা প্যারাসাইট এক্সটিংক্ট হয়ে গেছে। সেই প্যারাসাইটটা শুধু পিগমি হগের দেহতেই থাকতো। হুম, এইবার ঘটনাটা হচ্ছে এইরকম যে ক্ষেত্রগুলো, এটা তো একটা ইউনিক কেস নয়। এরকম বহু প্রাণীর ক্ষেত্রে আছে যে কোনো প্যারাসাইট সেই প্রাণীকেই অবলম্বন করে আছে। এবার হুম, সেই প্রাণীর সংস্পর্শে আমরা স্বাভাবিকভাবে আসছিলাম না। এখন বন জঙ্গল সংকুচিত হতে, হতে সেই প্রাণীর সংস্পর্শে আমরা নতুন করে আসতে আরম্ভ করেছি। হুম, সেই প্যারাসাইট গুলো থেকে আমাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা বাড়ছে। যদি সেই প্যারাসাইট গুলো না আমাদের সংক্রমিত করার সম্ভাবনা থাকে বা শক্তি হুম, থেকে থাকে। হুম, তো ঠিক এইভাবেই আরো নানা কারণে, মানে প্রথমত বন জঙ্গল সংকুচিত হওয়া মানেই ভিতরে যে প্রাণী জগৎটা আছে তার সঙ্গে বাইরের ইন্টারেকশন বাড়বে এবং তারা বাইরে বেরিয়ে আসতে থাকলে মানুষের সাথে তাদের মেলামেশা হবেই। সেটা তো একটা হুম, কারণ বটেই। মানে এটা হুম, যে একটা কারণ এই ধরনের ব্যাধি ছড়ানোর, তাতে কোনো সন্দেহ নেই। হুম। আর মানুষ তো আচ্ছা, ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে বসতি তৈরি করছে। ফ্র্যাগমেন্টেড হয়ে আচ্ছা, যাচ্ছে জঙ্গলটা। এটা তো ঠিকই যে এই যে প্যারাসাইট আর ভাইরাসের যে কথা হচ্ছিল, হুম, মানুষের দেহেও তো অনেক প্যারাসাইট আর ভাইরাস আছে, তাই তো? আছে। তো হুম। এটা বলা কি ঠিক হবে যে প্যারাসাইট ভাইরাস নিজেদের থেকে যে বিপজ্জনক, সবসময় বিপজ্জনক তা নয়? না, একেবারেই নয়। যখন এই ব্যাপারটা ঘটে যে এক এক ধরনের স্পিসিস থেকে, এক ধরনের প্রজাতি থেকে বিভিন্ন কারণে আরেক ধরনের প্রজাতিতে যায়, তখনই এটা বিপজ্জনক হয়ে ওঠে, তাই কি? বিপজ্জনক হয়ে উঠতে পারে। আবার এমনও হতে পারে যে সেটা মঙ্গলদায়ক। সেটা আমরা জানি না। আচ্ছা। হুম, ভবিষ্যতে এই কারণেই এটাই কিন্তু পৃথিবীতে বায়োডাইভার্সিটি কনজারভেশন এর যে সংজ্ঞাটা, যে হুম, যত রকম পারো ডাইভার্স প্রজাতিকে তোমরা এক্সটিংক্ট হতে দিও না। আমরা দেব না, মানুষ। তার হুম, কিন্তু একটা বড় কারণ এইটা যে সমস্ত স্পিসিসকেই আমাদের যে করে হোক বাঁচিয়ে রাখতে হবে। তার কারণ কোন স্পিসিস, আমাদের বিজ্ঞান উন্নতি করছে। হুম, কাজেই যত রকম ভয় আছে অন্যান্য প্রাণী থেকে আমাদের দেহে আসার এবং আমাদেরকে মেরে ফেলার বা আমাদের সংক্রমিত করার, হ্যাঁ, সেগুলোকে আমরা একদিন আয়ত্তে আনতে পারবো ঠিকই, আশা করা যায়। খুব বিরাট হুম, বিপর্যয় কিছু না হলে।
সেই অবস্থায় বহু স্পিসিস হতে পারে যাদের আপাত দৃষ্টিতে অমঙ্গলজনক মনে হচ্ছে, কিন্তু তারাই মঙ্গলদায়ক। হয়তো কোনো গাছ সেটা এক্সটিংক্ট হয়ে গেল, অথচ সেই গাছ থেকে একটা বিরাট মানে খুব কার্যকর একটা ওষুধ বেরোতে পারতো কোনো একটা দুরারোগ্য ব্যাধির। এটাও হতে পারে। এটা আমাদের কিন্তু প্রত্যেকটা প্রজাতিকে সংরক্ষণ করার একটা বড় কারণ। সেটা আপাত দৃষ্টিতে আমাদের পক্ষে এই মুহূর্তে ক্ষতিকারক হোক বা না হোক। বনভূমি যত সংকুচিত হচ্ছে, সেখানে মানুষের বসতি বাড়ছে, রাস্তা বাড়ছে ইত্যাদি, ততই বন্য প্রাণী বিপদের মুখে পড়ছে। হ্যাঁ, এখন এর সঙ্গে তো এক অর্থে মানে মানব জাতির ইতিহাস জড়িত এইভাবে যে তথাকথিত উন্নয়ন বা প্রগতি আমরা যেটাই বলি, তার সঙ্গে আদিম অরণ্য ভার্জিন ফরেস্ট আর আদিবাসীদের সংঘাত বা দ্বন্দ্ব, এটা তো নতুন নয়। এক অর্থে বলা যেতে পারে উপনিবেশবাদের, কলোনিয়ালিজমের একটা অঙ্গ। মানে মানুষ আগে তথাকথিত সভ্য মানুষ, সে তার আধিপত্য বিস্তার করত আদিবাসী মানুষের ওপর, ঠিক তার অঞ্চলে প্রবেশ করে। এখন সে আধিপত্য বিস্তার করছে বন্য প্রাণীর ওপর, মানে শুধু মানুষের ওপর নয়, বন্য প্রাণীর ওপর। এখন এটা কি ফলে বন্য প্রাণীর এটা কি একটা বলা যেতে পারে প্রতিশোধ নেওয়ার প্রবণতা? আমার মনে হয় না। আচ্ছা, মানে তারা এতটা ভেবে এগোচ্ছে বলে মনে হয় না। না না, তারা তো হ্যাঁ, এটা একটা রিয়াকশন হচ্ছে। রিয়াকশন মানে আমার মনে হয় পুরোটাই এদের বাঁচার প্রয়াস একটা, আর কিছু না। মানে এরা বাঁচতে চাইবে তো যে কোনো ভাবেই হোক। প্রত্যেকটা প্রজাতি যদি তার ক্ষমতা থাকতো, সে উপনিবেশ বিস্তার করত। প্রতিটি প্রজাতি চেষ্টা করতো যে তারা যতটা পারে ছড়িয়ে তাদের কাছে যে বাস্তুতন্ত্রটা তাদের কাছে আছে, তাদের সামনে খোলা আছে, সেটার উপর তার অধিকার বিস্তার করত। আমার মনে হয় প্রতিটা প্রজাতি, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস বলছে যে প্রতিটা প্রজাতি তাই করতো। হ্যাঁ, তার মধ্যে মানুষ যেহেতু সবচেয়ে বেশি বুদ্ধিমান আপাত দৃষ্টিতে, মানে আমাদের অন্যান্য প্রাণীদের থেকে মানুষ সেটা মানে সফল হতে পেরেছে বলেই আজকে অন্য প্রাণীগুলো এভাবে কোণঠাসা হয়ে পড়েছে। এবং আজকে অন্য প্রাণীগুলো মোটামুটি মানুষের দয়ার উপরে জীবনযাপন করছে। ধরুন সারা পৃথিবীর সমস্ত বন্য প্রাণী, সমস্ত গাছপালা, সমস্ত কিছু আজকে আর কদিন বাদে আরো করবে, যে সম্পূর্ণ মানুষ তাদের রাখলে রাখবে, না রাখলে না রাখবে। এখন ঘটনাটা হচ্ছে যে একটা জিনিস হয়তো উল্টো দিকে আসছে, সেটা হচ্ছে মানুষের চিন্তাধারাটা গত ৩-৪ দশক ধরে সেই বোধটা তাদের হচ্ছে, তার কারণ প্রকৃতি তাদের হওয়াতে বাধ্য করছে যে এই পুরো জিনিসটাকে ধ্বংস করে দিলে তাদের বিপদ আছে, এটা আত্মহত্যার সামিল হবে। কিছু মানুষ তো বুঝছেন, এক সময় নিশ্চয়ই তারাই এই বোধটাকে সঞ্চারিত করে ধ্বংসটাকে থামিয়ে এনে একটা সাম্য আনতে পারবেন, এটা আশা করা যায়। যদি না আনেন, এটা তো মানুষের পক্ষে, মানুষের ধ্বংস অনিবার্য, যত বড় উপনিবেশ সে তৈরি করুন, যদি সে গাছপালা পশু পাখিকে এইভাবে নির্বিচারে ধ্বংস করে চলে। আজকে কিছু মানুষ সেটা বুঝে আজকে মানুষের পথটাকে একটু রিভার্স করেছেন বা নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছেন সংগঠিত ভাবে। ধরুন আজকে যে প্রকৃতি যারা ভালোবাসেন তারা, বিজ্ঞানীরা, কারণ বিজ্ঞানীরা তো যারা উপনিবেশিক শুধু চাইছেন, তাদেরকে বিজ্ঞানীরা নিশ্চয়ই একদিন বুঝিয়ে উঠতে পারবেন যে শুধু সেটা করে বাঁচা যাবে না, কিছুটা ছেড়ে রাখতেই হবে, না ছাড়লে আমরা বাঁচব। কিন্তু এই যে তুমি বললে যে একটা বোধ সঞ্চারিত হচ্ছে, সেটা ঠিকই, কিন্তু তা সত্ত্বেও তো বিভিন্ন বনাঞ্চলে, রিজার্ভ ফরেস্টে তথাকথিত উন্নয়নের জন্য বিভিন্ন প্রজেক্ট হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি এখন যেখানে রয়েছি গোয়াতে, সেখানে দক্ষিণ গোয়াতে মোলেম ন্যাশনাল পার্ক, সেখানে রাস্তা প্রসারিত হচ্ছে, মানে তাকে ডাবল লেন, ট্রিপল লেন করা হচ্ছে। সেখানে হাই টেনশন ইলেকট্রিসিটি লাইন বসানো হচ্ছে এবং রেলওয়ে লাইন বসানো হচ্ছে। তার বিরুদ্ধে স্থানীয় লোকেদের এবং যারা সংরক্ষণ নিয়ে কাজ করেন তাদের পক্ষ থেকে প্রতিবাদও হচ্ছে, কিন্তু সরকার বলছে যে এটা প্রগতির জন্য দরকার। এখন প্রশ্নটা হচ্ছে কার প্রগতি? স্থানীয় মানুষের প্রগতি, সেখানে বন্য প্রাণীর প্রগতি, নাকি বাইরে থেকে যারা আসছে এবং বিভিন্ন ধরনের শিল্প, হেভি ইন্ডাস্ট্রি, কয়লা খনি, তার কয়লা খনির মাল সরবরাহ করে, কোনটা বেশি জরুরি?
এই প্রশ্নটা এসেই যাচ্ছে, তাই না? এখন এই যে কনফ্লিক্টটা, হ্যাঁ, বিটুইন, যেটাকে বলা হয় বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড কনজারভেশন, এই কনফ্লিক্টটা তুমি তোমার কাজে, তোমার ক্ষেত্রে এটা কতটা দেখেছো, এবং এর কয়েকটা উদাহরণ দিতে পারবে? আমি সব ক্ষেত্রেই দেখেছি, মানে উদাহরণ তো ভুড়ি ভুড়ি আর কি, কত উদাহরণ দেবো হুম, বলুন। মানে আমি বলছি আমি সব ক্ষেত্রে, মানে আমাদের সোজা কথা দেখতে গেলে, মানে যেটা আমরা বাস্তুতন্ত্র বলি, সুরক্ষা, হুম, আর আমাদের দেশের যা গণতন্ত্রের গতিবিধি, এই দুটো একসাথে চলবে না। আমাদের দেশের ক্ষেত্রে অন্তত বলছি, আমাদের দেশে মানুষকে কোন ক্রমে বাঁচিয়ে রেখে ভোট পাওয়াটাই উদ্দেশ্য বেশিরভাগ ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে তাদের তাৎক্ষণিক তাদের যাতে মানে আহ, তাদের লাভ দিকটাই হয়। বেশি দেখা হয়। হুম, হুম, মানে কখনো আমরা এটা দেখতে যাচ্ছি না যে ভবিষ্যতে মানুষগুলোর কি হবে, একদম নিঃশেষ করে দেওয়া হয়। হুম, হ্যাঁ, কখনো যত ভালো ভালো কনজারভেশনের কথাই বলা হোক, কোনো মেজর ডিসিশন নেওয়া হয় না। হ্যাঁ, হুম, হুম, এটা মানে সব জায়গাতেই ধরুন, আর ট্রেন লাইন ইত্যাদির এখনো যা ধরুন, আমাদের উত্তরবঙ্গে যে হাতিমারা করছে, হুম, তা সত্ত্বেও একটা কেস, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। হ্যাঁ, উত্তরবঙ্গে যখন পরপর হাতিমারা পড়ছে রেল লাইনে, এই হুম, সময় মানে হাতিমারা পড়তো বছরে একটা দুটো তিনটে এরকম হাতিমারা পড়তো, এটা একটা সমস্যা, এটা সারা ভারতেই সমস্যা। এই সময় লাইনটাকে, উত্তরবঙ্গে যে লাইনটা ডুয়ার্সের মধ্যে দিয়ে যাচ্ছে, হুম, উত্তরবঙ্গে দুটো লাইন যায় উত্তরবঙ্গ থেকে আসামের দিকে, একটা শিলিগুড়ি থেকে ডুয়ার্সের মধ্যে দিয়ে প্রায় জঙ্গলগুলো ছুঁয়ে ছুঁয়ে যায়, আর একটা তলা দিয়ে যাচ্ছিল জলপাইগুড়ি দিয়ে, অপেক্ষাকৃত নতুন লাইন যেটা, হুম, হুম, যেটাতে নিউ জলপাইগুড়ি, আমাদের নিউ কোচবিহার, এই লাইনগুলোকে আমরা পাই, হুম, হুম, এই স্টেশনগুলোকে পাই। আর হুম, আগে যেটা পুরোনো লাইন ছিল, সেই লাইনটাকে ব্রড গেজ করা হলো মিটার গেজ থেকে। হুম, মিটার গেজ থেকে যখন ব্রড গেজ করার সিদ্ধান্ত নেওয়া হলো, তখন ডাব্লিউডব্লিউএফ একটা কেস করে যে হুম, এটা যদি হয় তাহলে একটা চরম ক্ষতি হবে এবং অনেক বেশি হাতিমারা পড়বে। তার কারণ ওই হুম, লাইন দিয়ে অনেক বেশি স্পিডে ট্রেন চলবে, ট্রেনের সংখ্যা অনেক বেশি হবে এবং অনেক বেশি হাতিমারা পড়বে। কেসটা হুম, হাইকোর্ট অব্দি গড়ায়। হুম। তার মানে হচ্ছে যে, যেটাকে তোমাদের ভাষায় এলিফ্যান্ট করিডোর বলা হয়, হুম, হুম, যেখান দিয়ে হাতিরা যেতে অভ্যস্ত, বহুদিন ধরে সেটাই হচ্ছে তাদের রাস্তা, হুম, রেল লাইন করে সেই করিডোর গুলো কেটে দেওয়া হচ্ছে বা ভেঙে দেওয়া হচ্ছে, তাই কি? আচ্ছা, লাইনটা ছিল বেশ, ওটাই প্রাচীন লাইন, মানে বেশ, আসাম যাওয়ার বেশ, ওটাই প্রথম লাইন। হ্যাঁ, বেশ, বেশ, লাইনটা হ্যাঁ, একদম করিডোর ধরেই ছিল, করিডোরের মাঝখান হুম, দিয়ে, কিন্তু হাতি মোড় তো কম, তার কারণ ট্রেনের সংখ্যা কম ছিল, হুম, আসতে যেত। ওটা যখন ব্রডগেজ করা হয় তখন কেসটা করা হয়। এইবার নানা রকম হলো, এমনকি কিছু পরিবেশবিদও লাইনটা করার সপক্ষে চলে গেলেন, হয়তো যে উন্নয়ন, একমাত্র বললেন যে এটা ছাড়া উত্তরবঙ্গের উন্নয়ন হবে না, মানে এটা হুম, করলে উত্তরবঙ্গের অনেক বেশি উন্নয়ন হবে, ডুয়ার্স সন্নিহিত এলাকা। 2004 সালে বোধহয় সিদ্ধান্ত নিন, 2002 সালে বোধহয় সিদ্ধান্ত দিলেন হাইকোর্ট, ওইরকম হবে 2000, ওই দশকের শুরুর দিকে, যে লাইনটা করা হোক, কিন্তু হুম, কিছু নিয়ম মেনে করা হোক। সবাই মেনে নিল, ফরেস্ট ডিপার্টমেন্ট, রেল, হুম, ডাব্লিউডব্লিউএফ কেস করেছিলেন, তারাও ছিলেন। তারা খুব একটা মানেননি, কিন্তু যাই হোক, বলা হলো যে কিছু নিয়ম মেনে লাইনটা করা হোক। লাইনটা করা হলো। একেবারে মানে উম বলবো, মানে পরিসংখ্যান ধরে প্রায় ৪ থেকে ৫ গুণ বেড়ে গেল হাতি মারা যাওয়ার সংখ্যা। হুম, আবার কেস হলো। হুম, কিন্তু এখনো সেটাই হচ্ছে, যে ওই যে জিনিসটা হলো, দেখুন সেদিন কেসটা হয়েছিল, সেদিন উন্নয়নের নামে ওটাকে ব্রডগেজ করা হলো। উন্নয়ন আরো কতগুলো কারণ ছিল, যে ইউনিফর্ম গেজে আসতে চাইছিলেন রেল আহ, হুম, হুম, কর্তৃপক্ষ। হুম, এখন একটা জিনিস কি, আমাদের তলার লাইনটাকে কিন্তু ডাবল লাইন করা যেত, যে লাইনটা জঙ্গলের বাইরে দিয়ে গেছে সে লাইন কিন্তু হুম, এখনো বোধহয় পুরোপুরি ডাবল লাইন হয়নি। হুম, সেই লাইনটাকে ডাবল লাইন করা যেত, বা আরো অধিগ্রহণ করে দেখা যেত যে আরো বড় করা, আরো আরেকটা ট্র্যাক লে করা যায় কিনা তার হুম, পাশে করে, হুম, এখান দিয়ে ট্রাফিক বাড়ানো যেত, যে ডুয়ার্স দিয়ে ট্রাফিক বাড়ানোর বদলে সেটা না হুম, করে ডুয়ার্স দিয়ে ট্রাফিক বাড়ানো হলো। তার এদিকে নর্থ বেঙ্গলে কিন্তু সেরকম কোনো উন্নয়ন, যে উন্নয়নের নামে সেদিন ন্যানো গেজটাকে মিটার গেজটাকে সেখান থেকে ব্রড গেজ হুম, করে দেওয়া হলো, সেরকম কোনো উন্নয়ন কিন্তু আমরা দেখলাম না যে হুম, হলো বলে। স্থানীয় হুম, মানুষের কিছু যাতায়াতের সুবিধে হলো। হুম, তারপরেও কেস হলো যে তোমরা রাত্রে ট্রাফিক বন্ধ করো, তখন রাতেই ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টটা হচ্ছে। হুম, যত মেজর অ্যাক্সিডেন্ট গত ২০ বছরে হয়েছে, সমস্ত হুম, হয়েছে এই ব্রডগেজ করার পরে। একেকবারে হুম, ৭টা ৮টা করে হাতি মরে গেছে। হুম, এবং এখন মরছে না এই মুহূর্তে, তার একমাত্র কারণ হচ্ছে যে এই মুহূর্তে কোভিড এর জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল বহুদিন। হুম, আবার যেদিন ট্রেন চলাচল স্বাভাবিক হবে,
আবার হাতি মরবে, এবং সেটা ওই সময়ের থেকে অনেক গুণ বেশি যখন মিটার গেজ ছিল। এবং ডাব্লিউডব্লিউএফ কিন্তু এটাই বলেছিলেন কেস করার সময়, হাতি মারা যাওয়ার সংখ্যাটা বাড়বে, যেটাকে উন্নয়নের পরিবর্তে করা হয়েছিল। কাজে এইভাবে যদি চলা হয় তাহলে তো খুব মুশকিল। মানে সবকটা সিদ্ধান্তই আমাদের দেশে এরকম নেওয়া হয় যে সাময়িক একটা লাভের আশাতে, যেটা মানে বন্য প্রাণ বা প্রকৃতি সংরক্ষণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন যেটা প্রকৃতির পক্ষে ভীষণভাবে ক্ষতিকর, সেই দিকটা না দেখে উল্টো দিকটা ছেড়ে দেওয়া হয় আইনে। এই যে সমস্যাটা, যে প্রগতি, যানবাহন, এইসব কারণগুলো, তুমি যে উদাহরণটা দিলে, আমি মলের যে উদাহরণটা দিচ্ছিলাম, তার আবার উল্টো দিকটাও আছে। তো উল্টো দিকটা এই অর্থে যে এই যে ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট যেটাকে বলা হয়, অনেক সময় তো এমনও হয় যে ধরো একটা জায়গায় একটা সংরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট তৈরি করা হলো, সেখানে স্থানীয় মানুষ তার বিরোধিতা করেন। তার কারণ হচ্ছে তাদের জীবিকায়, যেমন মধু সংগ্রহ, মাছ ধরা, কাঠ সংগ্রহ ইত্যাদিতে বাধা পড়ে, তাদের জীবিকা বিঘ্নিত হয়। ফলে এই যে কনজারভেশনের যে প্রচেষ্টা, তাতে তো অনেক সময় স্থানীয় লোকেদের কাছ থেকেও বিরোধিতা আসে, তাই না? ঠিক স্থানীয় মানুষদের কাছ থেকে কিন্তু বিরোধিতাটা আসে না। মানে অধিকাংশ ক্ষেত্রে দেখুন, জঙ্গলের ভিতরে ছোট বড় গ্রাম বসতি চিরকালই ছিল। তারা যে খুব বেশি ক্ষতি গ্রামের, মানে খুব বেশি ক্ষতি জঙ্গলের আশপাশের জঙ্গলে করতেন তা নয়। তাদের চাহিদা কম, তারা জঙ্গলের সাথেই মিলেমিশে থাকতেন। ধরুন আজকে একটা আজকে একটা জঙ্গলের ভিতরে একটা গ্রাম আছে, গ্রামের লোকেরা একটা গন্ডারের খাড়া কালেক্ট করে করবে কি? কোনো লাভ নেই তাদের। তারা অত কিছু বিশ্বাসও করে না যে গন্ডারের খাড়ায় তাদের একটা বিরাট উন্নতি হয়, স্বর্গলাভ হয়, এটা তারা বিশ্বাস করে না। কিন্তু বাইরের মানুষ তাদের দিয়ে গন্ডারটাকে মেরে খাড়াটাকে, মানে বাইরের মানুষের চাহিদার জন্য প্রচাররা একটা লিঙ্ক তৈরি করে তাদের দিয়ে খাড়াটা মারাচ্ছে। মানে যারা জঙ্গলের ভিতরে যে একটা বসতি, সেটা কিন্তু জঙ্গলের মধ্যে একটা সাম্য বজায় রেখেই ছিল। সেই স্থানীয় মানুষদের খুব একটা কিছু সংরক্ষিত রাখলে তাদের ক্ষতি নেই, বরঞ্চ লাভ আছে। এখন ঘটনাটা হচ্ছে যে যেটা মানুষদের পরবর্তীকালে কিছু ক্ষেত্রে হয়তো বোঝানো সম্ভব হয়েছে, যে স্থানীয় মানুষরা যদি জঙ্গলকে ওইভাবে তারা ব্যবহার করতে থাকে, একটা সাস্টেনেবল পন্থা নয়, সেটা করলে জঙ্গল শেষ হয়ে যাবে, এবং কদিন বাদে তো স্থানীয় মানুষরা আরো অসহায় হয়ে পড়বে, তখন তাদের পাশে জঙ্গলটা থাকবেই না। এটা তো তারা এই বোঝাটা এখনো ভুল নেই। যেটা আপনি দেখবেন, এটারও একটা বিরাট ব্যাপার আমাদের দক্ষিণ পশ্চিমবঙ্গে, এটা মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এইসব অঞ্চলে একদম, যেটা আমাদের বিখ্যাত আড়াবাড়ি মডেল তৈরি হয়েছিল এটার উপর, জেএফএম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের, এটার উৎপত্তি কিন্তু পশ্চিমবঙ্গে, খুব নামকরা মডেল। এটা কি হয়েছিল যে আড়াবাড়ি অঞ্চলে, মেদিনীপুরে, ওই অঞ্চলটা একদম সমস্ত কিছু নিঃশেষ। একদিন গ্রামবাসীরা দেখলো যে তাদের মানে গরু ছাগলকে খাওয়ানোর মতো ঘাস পাতা নেই। বাড়িতে যে উনুন জ্বলবে, তারা তো আর গ্যাসে রান্না করেন না, সেই ফুয়েল সংগ্রহ করে রান্না করেন। এই যে নিঃশেষ হয়ে গেছে, এই প্রসেসটা কি বেশ কিছুদিনের, এই যে নিঃশেষ হয়ে যাওয়াটা? হ্যাঁ, অনেকদিন ধরে হচ্ছে। ন্যাচারালি নিঃশেষ হয়ে যাবে, মানুষ বাড়ছে, গ্রামটা বেড়ে উঠছে, তার চাহিদা কতদিন মেটাবে? পাশের জঙ্গলটা, জঙ্গল নিঃশেষ হয়ে গেল, চারদিকে গ্রাম, তো মাঝখানে জঙ্গলগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে, দুদিক থেকে খাচ্ছে, তিন দিক থেকে খাচ্ছে। এইবার তাদেরকে বুঝিয়ে অনেক কষ্টে, তখন যারা ফরেস্ট অফিসার ছিলেন ওখানে, হ্যাঁ, একজন ডক্টর অজিত ব্যানার্জি ছিলেন, তিনি ডিএফও হয়ে গেছিলেন, তারা বোঝালেন যে তোমরা গাছ লাগাও, গাছকে বড় করো, যেটা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম অংশ, যে আমরা ওই গাছপালাগুলোর থেকে তোমরা ফুয়েল সংগ্রহ করো, গাছপালাগুলো একটু বড় হতে দাও, দেখবে তোমাদের ফুয়েল ঠিক এসে যাচ্ছে। তার তলার ঘাসগুলোকে বড় হতে দাও, দেখবে তোমাদের, মানে তোমরা নিজেরাই সংরক্ষণ করো, তোমরা দেখবে তোমাদের গরু ছাগল খেতে পাচ্ছে। হ্যাঁ, এবং যখন গাছগুলো ম্যাচিওর করবে, তাদের কেটে তার টাকার একটা অংশ, যে টাকাটা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন হয়তো বিক্রি করবে, কি ফরেস্ট বিক্রি করলো, যেভাবেই হোক, তার টাকার একটা বড় অংশ তোমাদেরই দেওয়া হবে, একটা অংশ নিয়মিতভাবে তোমাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এই করে ফরেস্ট প্রোটেকশন কমিটি গুলো ওরা তৈরি করলেন। এবং এই পদ্ধতিটা, এটাই পরবর্তীকালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হিসেবে বিখ্যাত। এই পদ্ধতিটা এত সফল হলো, এটা কিন্তু আমি নিজের চোখে দেখেছি, যে ওই অঞ্চলগুলো না পাহাড় প্রায় ফাঁকা হয়ে গেছিল, কিছু পাহাড়ে জঙ্গল, কিছু পাহাড় একদম ন্যাড়া, সেগুলো কিন্তু আবার সবুজ হয়ে গিয়েছিল, যার জন্য পশ্চিমবঙ্গ
পলগেটি অ্যাওয়ার্ডটা পায়। পলগেটি অ্যাওয়ার্ড বলে একটা অ্যাওয়ার্ড আছে এই ধরনের সংরক্ষণের কাজের জন্য। পশ্চিমবঙ্গ ওই সময় সোশ্যাল ফরেস্ট্রিতে পশ্চিমবঙ্গ ভীষণ ভালো ছিল। এই যে তুমি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মডেলের কথাটা বললে, এটা আর কোন অঞ্চলে, যেমন ধরো সুন্দরবনে কি এই মডেলের প্রয়োগ হয়েছে? মডেলের চেষ্টা হয়েছে সুন্দরবনে, এই একই ধরনের মডেলের চেষ্টা হয়েছে, কিন্তু পয়েন্টটা হচ্ছে সুন্দরবনে এখনো হচ্ছে, সুন্দরবনে কিছুটা সফল হয়েছে, পুরোপুরি সফল হয়নি। সুন্দরবনে কিন্তু একটা ব্যাপার আছে, সুন্দরবনের আমাদের সুন্দরবন মানে পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিন্তু সুন্দরবনের একটা প্রচন্ড বিশেষত্ব হচ্ছে, মানে অন্যান্য জঙ্গলের থেকে কোথায় আলাদা, সুন্দরবনের ভিতরে কিন্তু কোনো বসতি নেই। সুন্দরবনের বসতিটা বাইরে, মানে সুন্দরবনের মূলত বাইরে। কিছু খুব কম জায়গা আছে যেখানে জঙ্গল এবং মানে গ্রামের মধ্যে জঙ্গল আছে, নেই। সুন্দরবনের একদম রিক্লেম ল্যান্ড যতখানি, মানে যেখানে বাঁধ দিয়ে জল ঢোকা আটকানো গেছে সেখানেই গ্রাম, তার উপরে আর গ্রাম নেই, সম্ভব না যতক্ষণ নতুন করে বাঁধ দেওয়া না হচ্ছে। কাজেই মোটামুটি ভাবে ধরুন দক্ষিণ 24 পরগনা ডিভিশনের আন্ডারে যে সুন্দরবন আছে তার আওতায়, আর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, এর মধ্যে কিন্তু কোনো গ্রাম নেই। কাজেই মোটামুটি ধারের যে ধার ধরে, সুন্দরবনের ধার ধরে যে গ্রামগুলো আছে সেখানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের চেষ্টা হয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা অত মানে দক্ষিণ পশ্চিমবঙ্গের মতো অতটা সফল কিন্তু হয়নি, উত্তরবঙ্গেও হয়নি। সুন্দরবনে যেমন সুন্দরবনের মানুষের, সুন্দরবনের আসলে সুন্দরবনের পরিবেশও এতটাই অন্যরকম, এতটাই প্রতিকূল, তার মধ্যে যে মানুষগুলো বেঁচে থাকে তাদের এতটাই অভাব, তারা নানা কারণে ঠিক জঙ্গল পেরিয়ে মানে নদীটা পেরিয়ে জঙ্গলে ঢুকে যেতে বাধ্য হয়। এবং সুন্দরবনে যেমন সুন্দরবনের সমস্যাগুলো অন্যরকম। সুন্দরবনে যেমন বাদাবন, আমি একটা অন্য আবার প্রসঙ্গান্তরে চলে গেলাম, সুন্দরবনে যেমন দেখবেন মানুষ সুন্দরবন এবং কোস্টাল বেল্টে আমাদের পুরো উপকূল ধরে বাগদা চিংড়ির পোনা কালেকশন হয়, ছোট্ট ছোট্ট প্রনসিড কালেকশন। এটা একটা মারাত্মক ক্ষতিকর। আচ্ছা, প্রনসিড কালেকশনটা মারাত্মক ক্ষতিকর বলছি না, এটা একটা কমার্শিয়াল ভ্যালু, তারা কোনো ক্রমে ওটা থেকে উপার্জন করেন, মোটামুটি উপার্জন করেন, ভালোই উপার্জন করেন, যার জন্য ছেলে বুড়ো এমনকি বাড়ির মহিলারা পর্যন্ত, বাচ্চা ছেলে পর্যন্ত এই জাল টানতে টানতে নদীর ধার ধরে হাঁটে। এটা এত খারাপ, এত ক্ষতিকর একটা, এটা কিন্তু অভাবের জন্য হয়েছে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট করে এর কোনো বিকল্প দিতে পারেননি এখনো কেউ। হ্যাঁ, এখন এটাতে কি হয়, প্রনসিড কালেকশন ওরা যখন করেন মশারির জালের মতো জাল টানেন, তার ভিতর প্রনসিড পেলেন কয়েকটা মাত্র, হয়তো মানে 3 ঘন্টা টেনে একটা হাঁড়ি ভরলো কি ভরলো না, 500 হয়তো প্রনসিড পেলেন। কিন্তু ওরা যখন জালটা টেনে আনলো তাতে প্রচুর নানা ধরনের প্রাণীর, ছোট্ট ছোট্ট প্রাণী আর কি তাতে ধরা পড়লো, এগুলোকে তারা উপর করে ঢেলে দিলেন। বায়োডাইভার্সিটি মানে চরম বিপর্যয় একটা, মানে বাকি প্রাণীগুলো কিন্তু মারা পড়লো, ওই মাত্র 50টা কি 500টা প্রনসিডের জন্য হয়তো কয়েক হাজার প্রাণী মারা পড়ে গেল, ওই যে মশারির জালটা তুললেন। এটা আবার একটা অন্য ধরনের সমস্যা। এর বিকল্প দিতে হলে বিকল্প ভালো মতো উপার্জন দিতে হবে, তার ইকুইভ্যালেন্ট উপার্জন তো গ্রামবাসীদের দিতে হবে, না হলে তাদের থামানো সম্ভব নয়। আর শুধু তো এটা সুন্দরবন না, সুন্দরবনের পেরিফেরি ধরে যতটা জায়গা পুরো উপকূল ধরে হচ্ছে খোলা জঙ্গল, সেখানে নিয়ন্ত্রণও নেই, নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সুন্দরবনের ভিতরে হয়তো এটা নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, এক সময় আমরা দেখতাম যে ক্যানিং থেকে জিনিসটা আরম্ভ হতো এই প্রনসিড কালেকশন, এখন তো প্রায় গোসাবার কাছাকাছি সুন্দরবন টাইগার রিজার্ভের গায়ে গিয়েও অত সংখ্যায় প্রনসিড পাওয়া যায় না, আস্তে আস্তে কমে আসছে। এবং এটাও হচ্ছে তার কারণ শহরে এই প্রনের চাহিদা ভীষণভাবে বাড়ছে, যে প্রসঙ্গে আঞ্চলিক মানুষের চাহিদার জন্য, আঞ্চলিক মানুষের যেটুকু চাহিদা সেটা কিন্তু তার পাশের জঙ্গল থেকে চিরকালই দিয়ে এসছে। তার চাহিদা মেটানোর পরে জঙ্গলটা নিজেকে আবার কয়েকদিনের মধ্যে আবার বাড়িয়ে তুলে সেই চাহিদাতে যা মানে সে মানুষকে দিয়েছে সেটা নিজের মধ্যে আবার ফিরিয়ে আনতে পেরেছে। যেই বাইরের মানুষের চাহিদা গিয়ে তার সঙ্গে যোগ হয়েছে তখনই সেই জঙ্গলটা ক্ষতি হতে হতে এটা তো আমরা অনেক জায়গাতেই দেখেছি। যেমন তুমি তো জানো যে গোয়াতে উদাহরণ হিসেবে বলতে হয় যে গোয়া তো অনেকটাই ট্যুরিজম নির্ভর, কাজেই হোটেল রেস্টুরেন্ট ইত্যাদির তো প্রচন্ড চাহিদা, ফলে গোয়াতে যে মাছ ধরা হয় স্থানীয় মানুষ তো সেই মাছ উপভোগ করার কোনো সুযোগই পায় না, কারণ সেই দাম তারা দিতেই পারে না, তার কারণ সেগুলো সবই চড়া দামে হোটেল রেস্টুরেন্ট 5 তারা হোটেল কিনে নেয়। এটা সেই সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জোটে না আহারের, মানে একেবারেই তাই। সুন্দরবনেও তো তাই, মানে সুন্দরবনেও তাই। বাগদা চিংড়ি ওখানকার মানুষ কিনে খাওয়ার কথা ভাবতেই পারে না, মানে প্রসঙ্গই নেই।
হুম। হ্যাঁ, কিন্তু তাদের একটা নির্দিষ্ট উপার্জন তারা ওখান থেকে পায়, মানে যাতে তারা নিজেদের সাবসিস্টেন্স জোগাড় করতে পারে। হুম। আর এতে কি ক্ষতি, এতে মানে বাগদা চিংড়ি পোনা সংগ্রহ করাটা যে কত বড় ক্ষতিকর কত রকম ভাবে ভাবতে পারবেন না। মানে আগের যুগে কি হতো, জঙ্গলের ভিতর যারা ঢুকছে, জঙ্গলের গায়ে যারা কাজ করছে, মানে ধরুন নানা রকম কাজ করছে, কাঠ কাটছে বা জঙ্গলের ভিতরে যারা মধু কাটতে যাচ্ছে, সব পূর্ণবয়স্ক পুরুষ মানুষ। হুম। এরপরে কি হলো, যখন বাগদা চিংড়ির পোনা কালেকশন আরম্ভ হলো, তখন মহিলারাও উপকূল ওই জঙ্গলে হ্যাঁ। পাড় ধরে হাঁটতে আরম্ভ হুম। করলো। হুম। তারপরে বাচ্চারা হাঁটতে আরম্ভ করলো। হুম। নৌকো হুম। থেকে তো সংগ্রহ করছেই, বাচ্চারা হাঁটতে আরম্ভ করলো উপকূল ধরে। হুম। হুম। মানে সমস্ত বয়সের সব রকম মানুষকে উপকূলে নামিয়ে দিল ওই একটা ফ্রন্ট কালেকশনের পদ্ধতি। হুম। এটা আগে ছিল না। আগে তো হুম। কিছু মানুষ, কিছু পুরুষ মানুষ যারা ওইভাবে অভ্যস্ত, কিছু জেলে, কিছু কাঠুরে, কিছু মৌলে, আমরা যেগুলো জানি ওখানকার জীবিকা হিসেবে, তারা জঙ্গলে ঢুকতেন। হুম। ঢুকে হয়তো বাঘের কবলে পড়তেন, কি কোনো সময় হুম। বয়ে আনতেন সুন্দরবনের। এমনিতে তো সত্যি মানুষের পক্ষে খুব প্রতিকূল জায়গা সুন্দরবন। হুম। এখানে বেঁচে এবার থাকতে গেলে। একটা এবার একটা একেবারে অন্য প্রসঙ্গে আসি, এই হ্যাঁ, বলুন। বন্য প্রাণী বনভূমি সংরক্ষণের ব্যাপারে। সেটা হচ্ছে গণপর্যটন, অথবা হুম, যেটাকে এখন ম্যাস ট্যুরিজম যেটা বলা হয়। মানে লোকজন সুন্দরবন বেড়াতে যেত, পুরুলিয়া বেড়াতে যেত, সে তো চিরকালই যেত। কিন্তু এখন এই যে বাস ভর্তি লোকজন, হুম, আহ, আর এখন একটা জঙ্গল দেখাটা একটা ফ্যাশনের মতন হয়েছে। কাজে এই যে বাস ভর্তি লোকজন ঢুকে পড়ছে বনাঞ্চলে, সেখানে হই হল্লা, সেখানে হোটেল তৈরি হচ্ছে নতুন নতুন, অনেক সময় বৈধভাবে, অনেক সময় অবৈধভাবে। হুম। বলতে পারি। এই যে ম্যাস ট্যুরিজম, তোমার অভিজ্ঞতায় এর কতখানি প্রভাব পড়ছে বন্য প্রাণী এবং বনভূমির উপর? এটা না দু রকমের প্রভাব পড়ছে, জানেন তো? মানে আগে কি হতো, মানে ধরুন আজ থেকে ২-৩ দশক আগে ভীষণ মানে অপরিকল্পিত, অনিয়ন্ত্রিত ট্যুরিজম হয়ে এসছে। হুম। সেগুলো এটা আগের যুগে অত বেশি ছিল না। কিন্তু এই মাঝে, মাঝে আমি বলছি ২ দশক ৩ দশক আগে থেকে ধরুন সুন্দরবনে এক পাল লোক লঞ্চে চলে গেল। সারারাত ওইখানে জঙ্গলের গায়ে লঞ্চ দাঁড় করিয়ে সেখানে গান বাজনা হচ্ছে, যেটা আপনি বলছেন এইরকম। তুমি বলছো হীরক ৩ দশক আগে। হুম। হ্যাঁ, আমি আমি একটা ডকুমেন্টারির কাজে সুন্দরবনের ভেতরে কোর এরিয়াতেও গেছি। আমি সেখানে দেখেছি ওই টাইগার রিজার্ভ যে অঞ্চলে, সেখানে সেটা কত ৫-৭ বছর আগে হ্যাঁ, রাত্রিবেলা টুরিস্ট লঞ্চ, সেখানে একদম কান ফাটিয়ে গান বাজছে আহ, হুম। সারা ওই রাত্রে। টাইগার আমি রিজার্ভ এর যদি গায়ে দাঁড় করিয়ে হ্যাঁ, বোধহয়। আমি যদি বাঘ হতাম, আমি ট্রেন ধরে কলকাতা চলে আসতাম। এই ধরনের অবস্থা, এবং সেটা হ্যাঁ, ৩০ বছর আগে, ৫-৬ বছর আগে। হ্যাঁ। না এখন একটু ট্যুরিজম এর উপরে একটু তো হয়েছে অনেকে, মানে অনেকভাবে কোর্টও অনেক রকম নির্দেশ দিয়েছে। এখন কোর এরিয়ায় আর হোটেল বা যেকোনো জঙ্গলের কোর এরিয়া বা হুম। যে ধরুন টাইগার রিজার্ভে তো বটেই, অন্য জঙ্গলের যেকোনো জঙ্গলেরই কোর এরিয়ায় কোন রকম পর্যটন আবাস হিসেবে কিছু রাখতে দেওয়ার কথা নয়। আস্তে, আস্তে হুম। ওগুলো হুম। পার করে দেওয়া হচ্ছে জঙ্গলের বাইরে। হুম। তারপরে কি এখন ইকো ট্যুরিজম শব্দটা তো এসছে ধরুন ২০-২৫ বছর ধরে আমরা খুব মাথা ঘামাতে আরম্ভ করেছি। তার আগে মানে অতটা কেউ মাথা ঘামাতো না। আস্তে, আস্তে কিন্তু উল্টো দিকটাও আসছে যে ইকো ট্যুরিজম হচ্ছে, তার নানা রকম পলিসি হচ্ছে যে এর থেকে বেশি করা যাবে না। এই হুম। জিনিস যেমন ধরুন জঙ্গলে যেকোনো গাড়ি ঢুকতো। এখন হুম। বিশেষ করে BS4 না হলে মানে তো ঢুকতেই দেবে না। হ্যাঁ? হুম। আচ্ছা। তারপরে ওখানকার গাড়ি পেট্রোল গাড়ি ছাড়া ঢোকা যাবে না কিছু, কিছু হুম। জায়গায়। পরবর্তীকালে হয়তো ব্যাটারি চালিত গাড়িও হয়ে যাবে। হুম। মানে এরকম হওয়ার সম্ভাবনা আছে। এইসব চিন্তা ভাবনাগুলোও কিন্তু হচ্ছে উল্টো দিকে। এখন ঘটনাটা হচ্ছে তাতেও আপনি যেটা বলেছেন সেটাই ঠিক যে ট্যুরিজম এর থেকে আমাদের মারাত্মক ক্ষতি হয়। মানে বিভিন্ন জঙ্গল এবং জঙ্গলের পরিপার্শ্বে যে সমস্ত সব জঙ্গল তো আর সংরক্ষিত নয়। আর হুম। সংরক্ষিত জঙ্গলের আশপাশে কতগুলো জায়গা আছে, যেগুলো হুম। মানে উইল্ডারনেস এরিয়া, মানে যেগুলো ঠিক মানুষজন এমনিতে যায় না কিন্তু খুব প্রাকৃতিক অবস্থায় আছে এখন। হুম। সেইসব জায়গাগুলো কিন্তু ট্যুরিজম হয়ে মারাত্মক ক্ষতি হয়। পলিউশন হয়। ভীষণভাবে টুরিস্টেরা এত বেশি নানা ধরনের বর্জ্য ফেলে আসে সে আর বলার নয়। মানে সে তো হুম। সারা পাহাড়েই, পাহাড়ে। হুম। বর্জ্য ফেলে আসার যে ব্যাপারটা তুমি বললে, আমি হুম, বলছি বেশি দিন আগে নয়, এই বোধহয় বছর ১০ আগে। হুম। হুম, উত্তর উত্তরাখণ্ডের হারকিদুন, হুম, হুম, হারকিদুনে আমি একটা ট্রেকে গিয়েছিলাম। এখন হারকিদুন ১১,০০০ ফুট ওপরে।
এবং সেটা খুব একটা মানে খুব সহজ ট্রেক যে তা নয়। কাজেই হুম। ট্রেকাররা ছাড়া এমনি নরমাল পর্যটক বা টুরিস্ট সেখানে যান না। কিন্তু তাহলেও সেখানে তখন ১০ বছর আগে ১১,০০০ ফুট ওপরে ওই যে ছোট, ছোট নালা আছে, তার ভেতর আমি ওই খাবারের টিন, প্লাস্টিকের আ প্যাকেট ইত্যাদি আ দেখেছিলাম। এবং এর সঙ্গে আরেকটা জিনিসও জড়িত। সেটা হচ্ছে যে এই বাইরের মানুষ আসা, পর্যটক হিসেবেই হোক, যেভাবেই হোক, যত বাড়ে হুম, স্থানীয় লোক তাদের কাছ থেকে কতগুলো আমি বলবো বদঅভ্যেস তাদের কাছ থেকেও নেয় কিন্তু। হুম, ঠিক না। যেমন আমি ওই ট্রেকিং রুট আমি যে ট্রেকিং রুটের কথা বলছি, সেখানে ওই টফির মোড়ক ছড়ানো। সেই টফির মোড়ক কিন্তু বাইরের লোক ফেলেনি। সেখানে সেখানে ছোট, ছোট বাচ্চারা যারা টফি ব্যাপারটা কি সেটা বাইরের লোকের কাছ থেকে শিখেছে। কিন্তু এখন তারা ওই গ্রামেরই ছোট দোকান থেকে টফি কিনে তারাই কিন্তু এগুলো ফেলছে। হ্যাঁ, আমি এটাও একটা ছোট্ট কাজ করেছিলাম বাক্সা ফোর্ট অঞ্চলে, ওটা ট্রেক রুটে পড়ে। হ্যাঁ, বাক্সা ট্রেক অঞ্চলে আমাদের সিঙ্গালীলাতেও আমরা ওই হুম, রাস্তার উপর বর্জ্যগুলো দেখছিলাম যে কি ধরনের বর্জ্য পড়ে। হুম। হ্যাঁ, তো এই ওয়েস্টের মধ্যে আপনার ফয়েল প্রচুর ছিল। এই যে হ্যাঁ, ধরুন ফয়েল মানে বলতে আমাদের এই যে পোটেটো চিপসের প্যাকেট বা অন্যান্য হ্যাঁ, ধরনের হুম, মানে ফয়েল হুম, প্যাকেট যেগুলো থাকে হুম, প্রচুর, পলিপ্যাক প্রচুর, ওই বাচ্চাদের টফি ইত্যাদি ওইগুলো একদম হুম, সিগনিফিকেন্টলি বেশ অনেক সংখ্যায়। হ্যাঁ, হুম, সেটা অবশ্য আরেকটা ব্যাপার আছে যে ট্রিকাররা অনেক সময় ওই মুখে দিয়ে যায়। সেগুলো ফেলতে, হুম, ফেলতে যায়। হুম, আর কিছু ছিল সেটা হচ্ছে ওই রুটটায় গাড়ি চলে। সিঙ্গালিলা রুটে আমরা পেয়েছিলাম গাড়ি চলে তো মোটর পার্টস এর বিভিন্ন অংশ, তেল, তারপরে মোটর পার্টস লাগিয়েছে তার ইয়েটা খুলে দিয়ে ফেলে দিয়ে চলে গেছে র‍্যাপারটা। এই ধরনের কিছু জিনিস পেয়েছিলাম। যেহেতু ওটা গাড়ির রুট ছিল। বাক্সায় আমরা সেটা পাইনি। বাক্সায় হুম, পেয়েছিলাম কিন্তু পলিপ্যাক, ফয়েল আর ওই যেটা আপনি বলছেন যে টফির র‍্যাপার প্রচুর। ওখানকার হুম, বাচ্চারা ভীষণ টফি খায়, হারিয়ে খায়। হয়তো আমরাই দিয়ে ওদের অভ্যেসটা ধরিয়েছি। সেটাই, সেটাই, এটাই ঠিক। সেটাই। হুম, কিন্তু হুম, এই বর্জ্যটা একটা মারাত্মক সমস্যা। মানে এখন পাহাড়ে এবং অন্যান্য জঙ্গলের আশপাশে হুম, বোতল, মদের বোতল হ্যাঁ, মানে তো বোঝাই মানে একেকটা জায়গায় আমার মানে নানা কারণে আমি ছবি তুলে রেখেছি। আমি নানা সময় রিপোর্টে কাজে লাগিয়েছি বিভিন্ন সময়। মানে স্ট্যাক শুধু মদের বোতল। একেকটা বাড়ি হয়ে যাবে। হুম, এইরকম। তবে হুম, এখন দেখুন সে একটু নিয়ন্ত্রণ, একটু বোধ কিন্তু এসছে। যেমন শিমলিপালে আমি যতদূর জানি মদ আর হুম, মাংস ওরা বন্ধ করে দিয়েছেন আচ্ছা, ভিতরে। হুম, ভারতবর্ষের অধিকাংশ জঙ্গলেই সম্ভবত সব জঙ্গলেই টাইগার রিজার্ভে হুম, হুম, বোধহয় নিয়ন্ত্রণের ইয়েটা এসছে যে ভিতরে যদি তোমরা থাকো, ভিতরে মানে জঙ্গলের ভিতরে বাফারে বা ইয়েতে, মদ আর মাংসটা খাওয়া যাবে না। হুম, আচ্ছা, দুটোতেই কোনো আসলে কোনো অপরাধ নেই। কিন্তু হুম, পয়েন্টটা হচ্ছে ওই যে বর্জ্য, এই যে জিনিসটাকে এই কাঁচের বোতলটা নিয়ে যাবে, কাঁচের বোতলটা বার করে আনার তো কোনো সিস্টেম নেই। তারা তো হুম, ওখানেই ফেলে আসবে। ছুঁড়ে ভেঙেও আসবে হয়তো। এইটা হচ্ছে সমস্যা। এইগুলো থেকে বেরোনো খুব মুশকিল। তবে হুম, এখন কিন্তু চেষ্টা হচ্ছে। এখন জিনিসগুলো লোকের নজরে পড়েছে এবং সরকার কিছু ক্ষেত্রে লোকেদের চিৎকার চেঁচামেচির জন্য হোক বা ব্যাপারগুলো সত্যি বুঝে হোক, আস্তে, হুম, আস্তে সরকার চেষ্টা করছেন। তার কারণ সরকারের পক্ষেও তো ব্যাপারটা অসুবিধা। একটা নদী বুঝে গেলে পরে তো সরকারকেই ব্যবস্থা করতে হবে। হুম, 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 একটা নর্দমা বুঝে গেলে সরকারকেই তো ব্যবস্থা করতে হবে। হুম, লোকে তো হুম। সরকারকেই দুষবে। হ্যাঁ, এখন এই যে সমস্যাগুলো তুমি এই ক্ষেত্রে বহুদিন ধরে কাজ করছো বলে আমি তোমায় জিজ্ঞেস করছি। এই যে সমস্যাগুলো আমাদের যে পার্শ্ববর্তী দেশ উম বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মিয়ানমার, পাকিস্তান এখানেও একই রকমের সমস্যা নিশ্চয়ই আছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। তো সেখানে কি ধরনের এই সমস্যাগুলোর মোকাবিলা করতে কি ধরনের কাজ হচ্ছে একটু বলতে পারবে? মানে না, তুমি আমি যতটুকু নেপাল গেছি। নেপালে খুব একটা ব্যবস্থা নেই। হ্যাঁ? হুম, আচ্ছা, হুম, বাংলাদেশ সম্বন্ধে আমি যতদূর জানি যে সংরক্ষণের অবস্থা ওদের সুন্দরবনটা যথেষ্ট আ প্রায় হুম, আমাদের মতোই ব্যবস্থা ওদের। হ্যাঁ? হুম, খুব খারাপ নয়। হুম, আর বাংলাদেশ সুন্দরবনের চেহারা চরিত্র একটু অন্যরকম। আমি যতদূর জানি, বাংলাদেশ আমি যাইনি। হুম, সিংহল আমি গেছি খুব কম সময়ের জন্য শ্রীলঙ্কা গেছি। শ্রীলঙ্কা সম্বন্ধে আমি ভালো বলতে পারব না। আ মিয়ানমার এমনিতে বেশ পরিষ্কার। কিন্তু সেটা ওদের সংরক্ষণ আ হুম, ইয়ের হুম, জন্যে কিনা জানি না, হতে পারে। কিন্তু আমি হুম, একটা জিনিস জানি এর মধ্যে, যেখানে আমি যাইনি কিন্তু আমি জানি ভুটান কিন্তু এই বিষয়ে প্রচন্ড সচেতন। হ্যাঁ, ঠিক অবশ্যই। যতটা আমাদের হুম, সিকিম কিন্তু স্টেট হিসেবে ভীষণ সচেতন। ঠিক হুম, তেমনি পাশাপাশি ভুটান কিন্তু আমি জানি এই বিষয়ে প্রচন্ড সচেতন। হুম, ভুটানে হুম, এমনকি রাস্তায় সিগারেট পর্যন্ত খেতে দেয় না। হুম, ওখানে লোকজনকে। এরকমও নাকি হুম, নিয়ম করেছেন এখন যিনি হুম, এসছেন।
ভুটান এনভায়রনমেন্টের দিক দিয়ে, গাছ কাটা ইত্যাদি পরিবেশ রক্ষার দিক দিয়ে ভুটানও সচেতন, এবং হুম। আমাদের সেদিক দিয়ে যদি ধরেন সিকিমও প্রচন্ড সচেতন। সিকিম যেমন কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করতে দেয় না, হুম। মানে হুম। একদম সারা সারা রাজ্যে ওটা হুম। ওটা দেয় না। তাছাড়া পরিবেশ হুম। সম্বন্ধে যেমন রাবংলায় আমি জানি একজন পুলিশ অফিসার ছিলেন নাকি ওখানকার অ্যাডমিনিস্ট্রেটর, যিনি কেউ হুম। রাস্তায় প্লাস্টিকের ঠোঙা ফেললে, র্যাপার ফেললে যদি দেখতে পেতেন কান ধরে উঠবোস করাতেন। এবং রাবংলা কিন্তু খুব পরিষ্কার জায়গা ছিল, হুম। বেশ পরিষ্কার, মানে চোখে পড়তো হুম। জিনিসটা, হুম। ডিফারেন্সটা গেলেই বোঝা যায়। সিকিমের হুম। অন্যান্য শহর, হুম। এমনকি গ্যাংটকও অত পরিষ্কার নয় যতটা রাবংলা। হুম। হুম। তো এইসব পরিবর্তনগুলো হচ্ছে কোনো কোনো শহর। আচ্ছা, এগুলো তো গেল তোমার সরকারি স্তরে কি কি ধরনের কাজ হচ্ছে ইত্যাদি। তো এখন এই আমরা যদি এই পর্যটনের প্রসঙ্গে ব্যক্তি হিসেবে বা ছোট গোষ্ঠী হিসেবে আমরা যারা ধরো পর্যটনে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, হ্যাঁ, আমরা নিজেরা কি করতে পারি, কতটা সচেতন হতে পারি, কতটা সংবেদনশীল হতে পারি, কি সাবধানতা আহ অবলম্বন করতে পারি, তুমি আমাদের শ্রোতাদের কি বলবে? দেখুন, একটা জিনিস তো ঠিক, আমরা প্রত্যেকেই জানি ক্ষতিটা, মানে যারা মোটামুটি শিক্ষিত, ধরুন হ্যাঁ। শিক্ষিত বলতে আমি মানে ডিগ্রির কথা বলছি না, আমি বলছি যারা মোটামুটি পড়াশোনা করতে পারেন বা খোঁজ খবর রাখেন, আজকালকার হুম। সমস্যাগুলো যারা জানেন, হুম। তারা কিন্তু জানেন যে কি করতে হবে। তারা যদি নিজেদের মন থেকে না করেন তাহলে তো কিছু করার নেই। আস্তে আস্তে হয়তো বোধটা বাড়ছে। যেমন আমি জঙ্গলে গেলে আমি জানি ঢুকছে, আমি সেটা নিয়ে বেরিয়ে আসবো, এটা পরিষ্কার কথা, এটা আমরা করতেই বেশ, পারি। বেশ। ফিল্মের কৌটাটা ফেলবো না, লজেন্সটা ফেলবো না, একদম ছোট। এমনকি নিজেদের পরের প্রজন্মটাকে শেখানো, বাবা মা যদি ফেলে, বাবা মার বাচ্চারা পরবর্তীকালে ফেলবেই ফেলবে, ধরে রাখতে হবে। হুম। কিন্তু তারা তো বাবা মাদের দেখে আসছে, তাদের হঠাৎ করে পরবর্তীকালে অবশ্যই আমার মনে হয় পরের প্রজন্ম আমাদের থেকে এই বিষয়ে অনেক বেশি শিক্ষিত, হয়তো হুম। নিজেরাই কিছুটা অ্যাকুয়ার করেছে, কিন্তু সম্ভাবনাটা থেকে যাচ্ছে যে তারা যেহেতু বাবা মার থেকে শিখছে, হুম। যেটা আমাদের হ্যাবিচুয়াল মানে আমাদের ম্যানিটারদের ক্ষেত্রে বলা হয় যে বাবা মা বাবাকে যদি মানুষ খেতে দেখে তাহলে বাচ্চা মানুষ খেতে হবে, সেই রকম হুম। ব্যাপারটা, যে হুম। নাও হতে পারে বাচ্চা মানুষকে করছে, এইরকম বাচ্চারা হয়তো ফেলে না, কিন্তু সম্ভাবনা আছে যে বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে আমি এই কাজটা কখনোই করবো না। প্রত্যেককেই সচেতন হতে হবে। এইটি কিন্তু খুব সহজ কাজ, যে জঙ্গলে আমি জানিয়ে ঢুকছি, আমি সেটা নিয়ে বেরিয়ে আসবো। হুম। জঙ্গলের ভিতর আমি জঙ্গল এত পয়সা খরচ করে জঙ্গল দেখতে যাচ্ছি। জঙ্গল দেখা আজকে মোটেই খুব মানে সহজে সস্তায় পাওয়া যায় না। আর আগের হুম। যুগও চলে গেছে। সেই লোকে মনে করতো যে ফরেস্ট বাংলোয় থাকবো, ৳৮ ভাড়া। হুম। সে যুগও এখন আর নেই। হুম। জঙ্গলে আমি পয়সা খরচা করে যাচ্ছি, বহু পয়সা দিয়ে পারমিট করছি, এমনকি ছবির জন্য পয়সা দিচ্ছি, গাড়ির হুম। জন্য বেশি পয়সা দিচ্ছি। তাহলে আমি জঙ্গলে গিয়ে কেন একটা এন্টারটেইনমেন্ট এর জন্য একটা আলাদা একটা টেপ রেকর্ডার কানে গুঁজে বসে থাকবো? কি সেটাকে লোকজনকে শোনাবো একটা লাউড স্পিকার দিয়ে? কেন হুম। আমি পিকনিকটা জঙ্গলে গিয়ে করব? জঙ্গলে অত রেস্ট্রিকশন এর মধ্যে। মানে হুম। পিকনিক করার মতো গিয়ে হুম। দেখো, আমি তো বাইরে অনেক সহজভাবে, অনেক হুম। ভালো খোলামেলার মধ্যে কোনো রেস্ট্রিকশন এ না গিয়ে, অনেক মানে হ্যাঁ, কিন্তু চাপের মধ্যে না গিয়েই করতে পারি। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত এই যে তুমি বললে যে এখন কম খরচে আর খুব একটা জঙ্গল বেড়ানো যায় না। কিন্তু অনেক সময় মনোভাবটা এই যে আমি পয়সা খরচ করে এসছি, এখানে আমি লাগাম ছাড়া হিসেবে আমি যা খুশি করব সেটা আমার অধিকার। হুম। এটা আমি দেখেছি বিশেষভাবে, জানেন তো, গাইডদের এটা কিছুটা বন বিভাগেরও দোষ আছে, মানে আমাদের কিছু কিছু জায়গায় বন বিভাগে দেখেছি যে যারা গাইড, আজকাল তো একদম নিয়ম হয়ে গেছে যে অধিকাংশ ক্ষেত্রে স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্কে ঢুকতে গেলে লোকাল গাইড নিতে হবে, এটা হুম। বাধ্যতামূলক। হুম। এটা খুব ভালো ভালো কিছু দিক আছে। প্রথমত লোকাল গাইডটা একটা ওয়াচডগ এর মতো কাজ করে, যে হুম। টুরিস্টরা হুম। কিছু অন্যায় করলে সেটা সে রিপোর্ট করতে পারে। হুম। হ্যাঁ, বা ভালো দিক অনেকটাই আছে। দ্বিতীয়ত সে তো গাছপালা চেনাতে পারে সবকিছু। লোকাল গাইড, সে লোকাল জীবজন্তু গাছপালা সম্বন্ধে খুব স্বাভাবিক সে অনেক বেশি জানবে। কিন্তু হয় কি, অনেক জায়গায় আমি দেখেছি লোকাল গাইড পর্যাপ্ত পরিমাণে ট্রেন্ড নয়। তাদের সেই ব্যক্তিত্বটা নেই। অনেক জায়গায় দেখেছি প্রচন্ড ব্যক্তিত্ব। মানে সে টুরিস্ট বাইরে পা রাখতে যাচ্ছে, তাকে থামিয়ে দিচ্ছে যে তুমি থামো। হুম। তুমি করবে না এটা। হ্যাঁ? আমি হুম। বহু জায়গায় দেখেছি, কিন্তু তাদের মানে তাদের মধ্যে যে কর্তৃত্বের ভাবটা, সেটা টুরিস্টকে থামিয়ে দিচ্ছে। হুম। কিংবা এটা এভাবেও আসে যে লোকাল গাইড যদি খুব ভালো জানে হুম। জঙ্গলটা সম্বন্ধে, সে ১ম থেকে তাদেরকে বলে যে এই পাখিটা এই পাখি, এটা এই ওই, হুম। মানে এই হুম। গাছটা দিয়ে এই হয়। বলে তাদেরকে এমন এক, মানে অভিভূত করে ফেলে বলব না, তাদের উপর একটা প্রভাব বিস্তার করে ফেলে যে চট করে তারা ওই গাইডটাকে অতিক্রম করতে পারে না। ওর কথা। হুম। তুমি হুম। এখানে একটা জিনিস পেলো না, মেনে নেবে। আবার হুম। যেসব জায়গায় এরকম ট্রেনিং দেয়া হয়নি গাইডদের, হুম। তাদের কিন্তু মানেই না। সুন্দরবনে আমি বহুবার দেখেছি, সুন্দরবনের
পর্যটক যারা লঞ্চ নিয়ে ঢোকেন দিনের বেলা ডে ট্রিপে ঢুকছেন, হয়তো সুন্দরবনে পারমিট করে ঢুকছেন, বিকেলে আবার বঙ্গল থেকে বেরিয়ে আসতে হবে, তারা গাইডটা নেন একটা বোঝা হিসেবে, বা একটা পয়সা ছুড়ে দেওয়া হয়েছে যে এত টাকা দেওয়া হয়েছে, আমাদের সঙ্গে চললো, তাকে যেখানে সেখানে তাকে নামিয়ে দিতে পারলে, মানে সেই গাইডকে মানুষ বলেই মনে করে না। এরকম একটা সময় গেছে সুন্দরবন। তো এখন এই ভাবটা তো রাখলে চলবে না, উল্টো দিকের মতো সেইভাবে লোকাল লোকেদের ট্রেন করতে হবে যে তাদের কর্তৃত্বটা সব সময় টুরিস্টদের সঙ্গে গাইড এখন থাকবেই থাকবে, এটা একদম বাঁধানি। হ্যাঁ, এই যে ট্রেন করতে হবে বললে, এই প্রশিক্ষণটা কেমন হচ্ছে? মানে ধরো পশ্চিমবঙ্গ বা অন্যান্য প্রদেশ, এ সম্বন্ধে কিছু বলতে পারো? তো অন্যান্য প্রদেশে দেখেছি যেন অনেক বেশি, আমার মনে হচ্ছে তাদের যেন টুরিস্টদের উপরে কর্তৃত্বটা একটু বেশি, যেটা যেমন মধ্যপ্রদেশ কানহা। কানহায় ধরুন একটা টুরিস্ট যখন বলবে যে একটা কাউকে পা রাখতে দেবে না মাটিতে, গাইড এবং ড্রাইভার, কিন্তু পশ্চিমবঙ্গে সেটা হ্যাঁ 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 করে নানা ভাবে, আমি কি ভাবে সে বলতে চাইছি না, নানা ভাবে সেটা এটা করে ফেলে। হ্যাঁ, কেউ হয়তো না এই দাঁড়াও দাঁড়াও হাত দিয়ে, হ্যাঁ আমি তুলবো, আরে দাঁড়াও বলে নেমে চলে গেল, নেমে সে হাতির সামনে থেকে ছবি তুলে, তো বিপদ হওয়ার সম্ভাবনা বাড়ছে। বিপদ এবং ক্ষতি সব রকমেরই, জঙ্গলের ক্ষতি হওয়ার সম্ভাবনা বাড়ছে। এখানে এই জিনিসটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল, পেট নিয়ে ঢুকে গেল, আমি দেখেছি পোষা কুকুর নিয়ে ঢুকে যেতে, পোষা কুকুর নিয়ে ঢোকার কথা না, কি করে ঢুকে গেল ফরেস্ট গার্ডের চোখেরই এবং ইয়েদের চোখ। এটা অনেক বেশ কিছু বছর আগের কথা, কিন্তু আমি দেখেছি, কিন্তু সঙ্গে গাইড থাকা সত্ত্বেও পোষা কুকুর নিয়ে ওয়াচ টাওয়ারে পোষা কুকুর ঘুরে বেড়াচ্ছে, আর কিন্তু ফরেস্ট অফিসার নন যাদের সঙ্গে ঢুকেছিল। কি করে আমি জানি না। এই জিনিসগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখনো অনেক শিথিল, ভালো গাইডিং ব্যবস্থা কিন্তু আমি সেভাবে দেখি, হয়তো আস্তে আস্তে ভালো হচ্ছে, অনেক সংস্থা চেষ্টা করছেন, ফরেস্ট ডিপার্টমেন্টও চেষ্টা করছেন, অনেক সময় ট্রেনিং প্রোগ্রাম হয়, কিন্তু মধ্যপ্রদেশে, রাজস্থানে এইসব জায়গায় আমি দেখেছি গাইডরা কিন্তু অনেক অপেক্ষাকৃত ভালো গাইড। ট্যুরিজম জিনিসটা জঙ্গলের ভিতরে কিন্তু আরেকটা দিক থেকে একটু উপকার করে, এটা আমার মনে হয়, মানে খুব একটা অন্য প্রসঙ্গে যাচ্ছে আমি, কিন্তু উপকার একটা হয় আমি মনে করি, এটা মানে অনেকে অন্যরকম মনে করতে পারেন। ট্যুরিজম যখন একটা জঙ্গলে খোলা থাকে, ধরুন একটা বাঘের জঙ্গল, এখানে ট্যুরিজম আছে, মানে ট্যুরিজম সেই জঙ্গলের স্টেক, মানে সেই জঙ্গলটা ভালো রাখা। সবাই জানেন যে সেখানে গাইডরা, লোকাল লোকেরা সবাই জানে যে আমাদের স্টেক হচ্ছে বাঘ দেখাতে হবে, কাজে বাঘটা আমাদের রাখতে হবে। বাঘ, পশু পাখি এগুলোকে আমরা না রাখলে অসুবিধে। এই জন্য লোকাল লোকেদের কিন্তু সংরক্ষণের দিকে একটা নির্দিষ্ট ইনভলভমেন্ট থাকে, তখন তারাই কিন্তু ক্ষতিটা হলে তখন রিপোর্ট করবে, তখন তারা তো জানে যে পরের দিন টুরিস্টটা আমার এখানেই দেখাতে আসতে হবে, এখানে আমি পশুটাকে পাবো। এটা খুব মূল্যবান কথা বলেছো। এই পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে টুরিস্টরা যাচ্ছে, এর ফলে ফরেস্ট অফিসাররাও সংরক্ষণটার দিকে নজর দিতে বাধ্য। দুম করে তারা অন্তত কিছুটা অঞ্চল, যে অঞ্চলটা মানে টুরিস্টরাই এখানে যেন ওয়াচডগ, মানে উল্টো কিছু হলে টুরিস্টদের মুখে মুখে কথা বেরিয়ে চলে যাবে, মিডিয়া জানতে পারবে, তারা ছাপাবে, এইভাবে ওইভাবে টুরিস্ট গিয়ে চিঠি লিখবে, ফেসবুকে তুলে দেবে। এই ভয়টাও কিন্তু জঙ্গলের অনেকটা অংশকে এখন বাঁচিয়ে রাখছে, সেটা কিন্তু পর্যটনের মধ্যে দিয়ে। এটাই বলছিলাম। এই যে তুমি সচেতনতা, সাবধানতার যে কথাটা এক্ষুনি বলছিলে, এটা আমি কেরালাতে পেরিয়ার স্যাংচুয়ারিতে দেখেছি। এই 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 মনোভাবরা, যে ফরেস্ট অফিসাররা এবং গাইডরা অত্যন্ত অত্যন্ত সচেতন, মানে তারা যেভাবে পর্যটকদের নিয়ে যান, অত্যন্ত সাবধানে, অত্যন্ত অত্যন্ত সচেতন ভাবে নিয়ে যান। কাজেই আমি যেটা একটু আগে বলছিলাম, ভবিষ্যৎটা এই বন্যপ্রাণী সংরক্ষণ এবং বন সংরক্ষণের ভবিষ্যৎটা আমাদের দেশে, তুমি ভবিষ্যৎ দ্রষ্টা নও আমি জানি, কিন্তু তাহলে ভবিষ্যৎটা কি দেখছো? দেখুন, আরো ক্ষতি হবে আমাদের, মানে আমাদের অ্যাকচুয়ালি যেটা এই মুহূর্তে করা উচিত সেটা তো হবে না। সেটা হচ্ছে এখনো এই মুহূর্তেও দেশের যে জঙ্গলগুলো ধরুন প্রায় অস্পৃষ্ট আছে, মানে নিয়ার ভার্জিন, সেগুলোকে এক্ষুনি মানে যে কোনো রকম ভাবে, মানে এমন ভাবে সংরক্ষিত করা উচিত যে কোনো স্টেকে, কোনো সুবিধে, কোনো স্বার্থের জন্য আমরা এটাকে খুলবো না, মানে যেটুকু আছে সেটুকুকে আগে মানে একদম জন্মের মতো ভল্টে তুলে দেওয়ার মতো আমরা তুলে দেবো। কারণ আমাদের মতো দরিদ্র দেশে ওইগুলো, আমাদের তো বিরাট একটা আমেরিকা কি জাপান কি মানে যে বড় উন্নত যেগুলো বিত্তমান দেশ, তাদের মতো তো আমাদের জিন ব্যাংক তৈরি করার ক্ষমতা নেই অত উন্নত, ওগুলোই আমাদের জিন ব্যাংক।
যেগুলোকে এখন জিন ব্যাংক বলা হয়, সেগুলোকেই বোধহয় আগে সেক্রেড ফরেস্ট বলা হতো। সেক্রেড গ্রোভস, হ্যাঁ সেক্রেড গ্রোভস কিন্তু Sacred এখন আমাদের আছে অনেক জায়গায়। হ্যাঁ। যেমন ধরুন প্রচুর গ্রামের মধ্যে দেখবেন হঠাৎ একটা গোল জায়গা, সেখানে হয়তো কোনো কারণে কোনো একটা কবরখানা আছে, কিংবা দেবস্থান, বিশেষ করে দেবস্থান হিসেবে জঙ্গলের এত পবিত্র মনে করে গ্রামের লোকেরা যে ওর উপর দিয়ে, মানে তাদের বিশ্বাস হয়তো যে কোনো পাখি কখনো ময়লা করে না, কেউ কখনো মানে রাত্রির বেলা কেউ মানে সবসময় ওরা নমস্কার করে যে দেবতা আছে, তার ডালপালা পর্যন্ত কেউ ভাঙে না। ফলে কি হয়েছে, যে স্পিসিস ধরুন যে গাছের প্রজাতি একটা আগাছা, সেটা আপনি সারা গ্রামে আর কোথাও খুঁজে, হয়তো তল্লাটে ওই জেলায় কোথাও খুঁজে পাবেন না, কিন্তু ওই কোনো একটা স্যাক্রেড গ্রোভস এর ভিতরে সেই আগাছাটা রয়ে গেছে সংরক্ষিত। সেটাই হচ্ছে জিন ব্যাংক, সেটাই তাহলে সেটা তো আমাদের জিন ব্যাংক, আমাদের মতো দরিদ্র দেশে ওটাই জিন ব্যাংক, এর বাইরে কোনো কথা নেই। ঠিক সেই রকম যেখানে মানে যেগুলো আমাদের আদিম অরণ্য ছিল, তার যে অংশ, যে প্রাইমারি ফরেস্টের যে অংশগুলো এখনো ভার্জিন আছে, সেগুলোকে যেন অ্যাট এনি কস্ট আমরা ধ্বংস না করি, সেগুলো খুব কম জায়গায় পড়ে আছে। আর তার বাইরের বাফার জোন নিয়ে মারপিট তো চলবেই, সেটাকে আমরা প্রাণপণ প্রোটেক্ট করার চেষ্টা করবো। এটা তো একটা ঘটনা আমরা করে চলেছি। এখন আমার মনে হয় যদি আমাদের বোধটা ধরুন, আমি 70 থেকে, আমার 70 দশক না 80 দশক থেকে ধরুন আমি মোটামুটি সংরক্ষণ নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করছি। 80 থেকে 90 দশক কি 90 থেকে 2000 সাল, এই সময়ের মধ্যে যতটা দ্রুত আমি এই বোধটা বাড়তে দেখেছি, এখন কিন্তু গত 20 বছরে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি বাড়তে দেখেছি, ছড়াতে দেখেছি অনেক তাড়াতাড়ি। সেটাই নিয়ম, তাই হয়। কাজে এটা ধরে নিতে হবে যে আমরাই একদিন করতে করতে একদিন এরাই একটু জয়ী হবেন, যারা আজকে নতুন প্রজন্ম থেকে এই জিনিসগুলো বুঝতে শিখেছেন। যেমন আমি একটা অদ্ভুত কথা বলি আপনাকে, যে আমি যখন সংরক্ষণে এলাম, তখনকার একটা থিওরি ছিল যে যদি সব এইভাবে চলে 2000 সালের মধ্যে বাঘ এক্সটিংক্ট হয়ে যাবে পৃথিবী থেকে, তখন তাই বলা হতো প্রচারে। সেটা কিন্তু হয়নি শেষ অবধি। কেন হয়নি? নিশ্চয়ই তার বিরুদ্ধ দিকটা, মানে তার উল্টো দিকটা নিশ্চয়ই কিছুটা প্রবল হয়েছে, কিছু বেশি মানুষকে বোঝানো গেছে, কিছু বেটার মানে ম্যানেজমেন্ট টেকনিক অ্যাপ্লাই করা গেছে, বা অন্য কোনোভাবে আমরা এগোতে পেরেছি, যার জন্য 2000 সাল পর্যন্ত বন্য বাঘ এখনো টিকে আছে ভালো মতোই। মাঝখানে খুব কমে গেছিল, আবার বাড়ছে। হ্যাঁ, মানে ভারতবর্ষে অন্তত বাড়ার একটা সংকেত পাওয়া গেছে। কাজেই সেদিক দিয়ে আমার মনে হয় না যে বন জঙ্গল, আর ভারতের মতো কয়েকটা দেশে, যে দেশগুলোতে এখনো কোনোভাবে বন জঙ্গল টিকে আছে, সেই জঙ্গলগুলো একটা পয়েন্টে এসে কিন্তু আটকে যাবে, সেটা আর পুরোপুরি ধ্বংস হয়ে যাবে না। তার কারণ বড় যে দেশগুলো, যে দেশগুলো সত্যি বিত্তবান দেশ, যে দেশগুলো প্রযুক্তির দিক দিয়ে খুব উন্নত, তারা বুঝতেই পারবে এক সময় যে ওই দেশগুলো যত দরিদ্রই হোক, ওদের বন জঙ্গল আমরা রক্ষা করতে বাধ্য। এমনকি সাউথ আমেরিকাতেও, কারণ ওজোন হোল তো আর একটা দেশের মাথায় হবে না, বিশেষ দেশে, মানে সারা পৃথিবী তাতে কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হবে। কাজে সেই হিসেবে মানে সমস্ত দেশই আজকাল কিন্তু দেখবেন যে অনেক দেশই কিন্তু সংরক্ষণের কথা বলছে, অনেক দেশই বায়োডাইভার্সিটির দিকে এগিয়ে এসছে, বায়োডাইভার্সিটি প্রিজার্ভেশন, অনেক দেশই আমাদের সংরক্ষণের কথা বলছে, নানা রকম প্রজেক্টের মাধ্যমে, যেগুলো দরিদ্রতর দেশ তাদের সাহায্য করছে। সেটা কিন্তু মূল কারণ এই স্বার্থেই করছে। সব থেকে বড় কথা হচ্ছে যে আগের যুগে যারা এইসব বন জঙ্গল পশু পাখি ভালোবেসে যারা কাজ করতে আসতো, লোকে মনে করতো যে তারা একটা বিরাট উদার কাজ করছে। আসলে তো উদারতা নয়, স্বার্থ। এখন তো দেখা যাচ্ছে জিনিসটা মানুষের স্বার্থই, এর থেকে বড় স্বার্থ আর হয় না। মানে বেসিক্যালি তারাই বেশি স্বার্থপর। তার মানে এই যে আমাদের এই পর্বের যে শিরোনাম, যে বন্য প্রাণী আমাদের প্রাণ, সেটা তুমি বলছো যে সেটা একেবারে আক্ষরিক অর্থেই সত্যি, তাই তো? আক্ষরিক অর্থে সত্যি। এবং আমরা সেই বোধটা আস্তে আস্তে আমাদের মধ্যে সেই বোধটা একটু বাড়ছে, এটাই আসার কথা। কাজে একেবারে নিঃশেষ হবে না। বন্যপ্রাণী আমাদের প্রাণ, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। বন্যপ্রাণী আমাদের প্রাণ, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আর যে বন এখনো সংরক্ষিত আছে, কোনো স্বার্থের জন্যেই আমরা তাকে খুলব না, এই অঙ্গীকার করার আহ্বান দৃঢ় কণ্ঠে জানালেন হীরক নন্দী। আগামী পর্বে আরো এক প্রসঙ্গ, আর শ্রোতাদের কাছে আরো একবার আবেদন, পর্বগুলি শেয়ার করুন, পরিবেশ সংরক্ষণের কাজে সামিল হন। আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা।
একাকী থেকো না অসময়ে।